আমি তখন সবে স্কুল পাশ করে কলেজে ঢুকেছি। কলেজে গরমের ছুটি পড়েছে। দিনগুলো বেশ হেসে খেলে গা ভাসিয়ে কেটে যাচ্ছিল। এখন আমি ট্রেনে করে চলেছি মামার বাড়ির উদ্দেশ্যে। আমি শেষ মামার বাড়িতে গিয়েছিলাম আজ থেকে 2 বছর আগে। মাঝখানে এই 2 বছরের ব্যবধানের বেশ অনেকগুলি কারণ আছে। প্রথমত, স্কুলে পড়ার সময় পড়াশোনার অতিরিক্ত চাপ। দ্বিতীয়ত, এই 2 বছরে মার শরীর একদম ভালো যাচ্ছে না। আরেকটি সবথেকে বড় কারণ, জায়গাটা কলকাতা থেকে অনেকটাই দূরে। কলকাতা থেকে ট্রেন ধরে ডুমুরপুর স্টেশনে নামতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে মাইল 5। মা এই 2 বছরের মধ্যে মামার বাড়িতে বহুবার চিঠি পাঠিয়েছে, কিন্তু সেই চিঠির প্রত্যুত্তরে কোনো চিঠি আমরা পাইনি। প্রথমটা ভেবেছিলাম হয়তো আমাদের বহুদিন না যাওয়ার ফলে তাদের মনে রাগ জমেছে, কিন্তু বহুবার নানান রকমভাবে ক্ষমা চেয়ে চিঠি লেখার পরও যখন প্রত্যুত্তরে কোনো চিঠি পাওয়া গেল না, তখন আমি গিয়ে একবার দেখে আসব কি হয়েছে, তাই ঠিক করলাম। আর এখন আমার কলেজে ছুটি চলছে, তাই কোনো অসুবিধা হবে না। মামার বাড়িতে আছে বলতে দাদু আর একটি মামা। আমার বড় ভালোবাসতেন অতুল মামা। অতুল মামা বেশ চটপটে ধরনের ভালো ছেলে। আমি গেলে মামা এক মুহূর্তের জন্যও আমাকে কাজ ছাড়া করতেন না। সব জায়গায় আমায় নিয়ে ঘুরতেন। তাই মামার বাড়িতে এলে একরকম ছুটিটা আমার ভালোই কাটতো। এতদিন পর মামার বাড়ি যাচ্ছি, মনে একটা খুশি খুশি ভাব। আমার মাথার মধ্যে ওই চিন্তাটা ঘুরে বেড়াচ্ছে যে এতগুলো চিঠির পরিপ্রেক্ষিতে কেন মামার বাড়ি থেকে কোনো চিঠি এলো না। বন বাদা মাঠ দ্রুত গতিতে পেরিয়ে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। দুপাশে গাছপালা, এমনকি আকাশে ফুরিয়ে আসা লাল গোল চাকতিটির মতো সূর্যটাও ট্রেনের সাথে তাল মিলিয়ে ছুটতে পারছে না। বেশ কিছুক্ষণ ধরেই দেখছি ঈশান কোণে নিকষ কালো মেঘ জমতে শুরু করেছে। সূর্যটা ধীরে ধীরে নিচে নামতে নামতে একসময় দিগন্ত রেখার ওপারে অদৃশ্য হয়ে গেল। চারিদিকে ছড়িয়ে দিয়ে গেল একটা লালচে গোলাপি আভা। ট্রেনটা যখন ডুমুরপুর স্টেশনে ঢুকলো, তখন সবে সন্ধ্যা হয়েছে। তবে আকাশে চাঁদ বা ধ্রুবতারার কোনো একটিরও দেখা নেই, কারণ তার জায়গায় আকাশ জোড়া জড়ো হয়েছে ঘন কালো মেঘ, এবং মুহুর মুহুর বিদ্যুতের আলোয় আকাশের বুক চিরে যাচ্ছে। আমি ট্রেন থেকে নামলাম স্টেশনের উপর। ট্রেনটা একটুক্ষণ দাঁড়িয়ে আমাকে নামিয়ে দিয়ে হুইসেল বাজাতে বাজাতে স্টেশন ছেড়ে রওনা দিল। স্টেশনে লোক বিশেষ নেই, আমি ছাড়া আর 2-1 যাত্রী স্টেশনে নেমেছে। ধীরে ধীরে আকাশের চাপা মেঘ গর্জন ক্রমশই বেড়ে উঠল। তার সাথে পাল্লা দিয়ে চলল মেঘের চোখ রাঙানি। স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতেই বৃষ্টি শুরু হলো, ঝমঝম করে। বৃষ্টির জন্য চিন্তা ছিল না, ছাতা আমি সঙ্গে করে এনেছিলাম। ছাতা বের করে খাটিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। স্টেশনের বাইরে এসে দেখি 2-1টি ছোট ছোট দোকান ঘর, তার মধ্যে একটিতে আলো জ্বলছে। সামনে গিয়ে বুঝলাম এটা একটা চায়ের দোকান। চা খাওয়ার জন্য ঢুকলাম দোকানে। এতক্ষণে আকাশের গর্জন কিছুটা শান্ত হয়েছে, তবে বৃষ্টি হয়ে চলেছে এক নাগাড়ে। দোকানদারটি আমার দিকে তাকিয়ে বললেন, বাবুকে এখানে আগে কখনো দেখিনি, নতুন লোক বুঝি? আগে হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি। তা এখানে কাজে না ঘুরতে? হ্যাঁ, একরকম ঘুরতে। আমার মামার বাড়ি এখানে। ও আচ্ছা আচ্ছা, তা চা খাবেন বাবু? হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে হলে মন্দ হয় না। এই এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। আমার চায়ে তল্লাটের নাম করা, খান, এক্ষুনি শরীর মন তাজা হয়ে যাবে। এই বলে সে আপন মনে চা তৈরি করতে লাগলো। মিনিট খানিকের মধ্যে 1 গ্লাস চা আমার হাতে তুলে দিল। চা হাতে নিয়ে চুমুক দিতেই বুঝলাম, না, সত্যিই লোকটা ভালো চা বানায়, খুব সুন্দর বানিয়েছে। তৃপ্তি করে 1 কাপ চা খেয়ে ভাঁটটা ফেলে দিলাম। টাকা মেটাতে যাব এমন সময় লোকটা বলল, তা বাবুর মামার বাড়ি কত দূর? এই এখান থেকে মাইল 5। তার সঙ্গে টর্চ আছে? এই বৃষ্টি বাদলের অন্ধকারে 5 মাইল পথ
হাঁটতে হবে। হ্যাঁ আছে, এনেছি সঙ্গে করে। তা মামার বাড়ির গায়ের নাম জানা আছে বাবু? থাকবে না কেন, মধুপুর। এই কথা শুনে লোকটা হঠাৎ ভয়ে কেমন সাদা হয়ে গেল এবং ভয়ে ভয়ে বললে, এই কোথায় কোথায় বললেন আপনার মামার বাড়ি? মধুপুর, এই যে এই রাস্তা দিয়ে চলে গেছে সোজা। আপনি যান যান যান, চলে যান এখান থেকে। চায়ের দামটা দিয়ে দিই, তারপর চলে যাব। কোনো চায়ের দাম দিতে হবে না, আপনি চলে যান। দোকান বন্ধ করব, অনেক রাত হয়েছে। আপনি যান তো, চলে যান। আরে কি মুশকিল, দামটা তো দেব। বলছি তো দাম লাগবে না, আপনি যান। অগত্যা ছাতা খাটিয়ে সেখান থেকে রওনা দিলাম। যেতে যেতে লক্ষ্য করলাম দোকানদারটা কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে থাকলাম, হঠাৎ কি হলো? বেশ ভালোই তো গল্প করছিল, কথাবার্তাও বেশ ভালো বলছিল, হঠাৎ মধুপুরের নাম শুনে এমন ঘাবড়ে গেল কেন? তবে বোধহয় লোকটার মাথায় কোনো গন্ডগোল আছে, না তো ভদ্রলোকের মতন কথা বলতে বলতে এমন অভদ্র আচরণ কেউ করে কি জানি বাবু। বৃষ্টির ধারা কখনো কমছে আবার কখনো বা বাড়ছে। মেঠো পথের উপর দিয়ে আমি হেঁটে চলেছি, মাথায় ছাতা ধরে। হাতে একটি জ্বলন্ত উজ্জ্বল টর্চ সামনের পথপ্রদর্শকের কাজ করছে। যেতে যেতে মাঝে মধ্যে টর্চ ঘুরিয়ে ফেলছিলাম ঝোপে ঝাড়ের উপর। খালি মনে হচ্ছিল ঝোপঝাড়, বড় বড় গাছপালার পিছনে এই বৃষ্টি বাদলের মধ্যেও যেন কিছু ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। এমনিতে আমি খুব একটা ভীতু প্রকৃতির লোক নই, তাও আমার গা ছমছম করতে লাগলো। তার জন্য দায়ী খানিকটা এই পরিবেশ। যেমন বৃষ্টি লেগেছে, রাস্তায় কোনো আলো নেই, কোথাও কোনো বাড়ি দেখা যাচ্ছে না। এই হলদে টর্চটুকুর আলোই যা আমার ভরসা। অনেকক্ষণ বৃষ্টির দাপাদাপির পর এবার বৃষ্টি কিছুটা ধরে এসেছে। এমন সময় বুঝতে পারলাম আমি মধুপুরে পৌঁছে গেছি। দু একটি কুঁড়ে ঘর এবং গাছের তলায় বেদি দেখে বুঝলাম এখানেই গ্রামের বুড়োরা বসে আড্ডা মারে। আমি সামনের দিকে এগিয়ে চললাম। আরও কিছুটা গিয়ে ঢুকে পড়লাম মামার বাড়ির উঠানে। আমার মামার বাড়ি সেকেলে ধরনের মাটির বাড়ি, মাথায় খড়ের চাল। দেখে মনে হয়, কিন্তু চারিদিক দেখে মনে হয় এখানে 1-2 বছরের মধ্যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। ঝোপঝাড় গজিয়ে উঠেছে এদিক ওদিক, পাতায় পাতায় ঘরের দাওয়া একেবারে ময়লা হয়ে আছে। চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। গ্রামের মধ্যে দিয়ে আসার সময় কোনো লোকের গলার আওয়াজ বা কোনো লোকের দেখা আমি পাইনি। এর একটা কারণ, প্রচণ্ড বৃষ্টির জন্য হয়তো বাইরে ঘাটে কেউ নেই। গ্রামেগঞ্জে এমনটাই হয়। যাই হোক, ছাতা বন্ধ করে বারান্দার উপর গিয়ে উঠলাম। ঘরের মধ্যে বা উঠানে কোনো আলো নেই। তবে কি বাড়িতে কেউ নেই? টর্চ লাইটের আলো চারিদিক ঘোরাতে ঘোরাতে ডাক দিলাম, মামা, ও মামা, দাদু, দাদু, বাড়িতে কেউ নেই? ও মামা, ও অতুল মামা, বাড়ি আছো? মনে হলো ঘরের ভিতরে কেউ নেই। এদিক ওদিক টর্চ ঘুরিয়ে দেখছি, কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোনো মানুষের কণ্ঠস্বর, কারো সারা শব্দ পর্যন্ত নেই। শুধু ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে। হঠাৎ পিছনে একটা গলা শুনে চমকে উঠলাম। কে ওখানে? গলাটা শুনে শরীরের মধ্যে একটা হালকা শিহরণ খেলে গেল। পিছনে ঘুরে দাঁড়াতেই দেখলাম মামা। হ্যাঁ, আমার প্রিয় অতুল মামা। তার গলাটা একটু কেমন ধরা ধরা শোনালো, কিন্তু এতক্ষণ তো এইখানে কেউ ছিল না। কেউ এলে তো আমি তার পায়ের শব্দ শুনতে পেতাম। হঠাৎ করে মামা এলো কোথা থেকে? মামা হাতে একটা হ্যারিকেন ধরে আছে। মামার চেহারা আগের থেকে বেশ খারাপ হয়ে গেছে, শরীর প্রায় শুকিয়ে রোগা হয়ে গিয়েছে। আরে মামা, তোমরা সব কেমন আছো? আছি একরকম। তুই কেমন আছিস রে ভাগ্নে? আর আমার দিদি কেমন আছে? হ্যাঁ, আমি তো ভালো আছি। মার শরীরটা বছর 2 খারাপ যাচ্ছে, তাই আর আসা হয় না। আমার কলেজে ছুটি চলছে, তাই ভাবলাম ঘুরে আসি। তোমার চেহারা তো একেবারে ভেঙে গেছে মামা। কিছু অসুখ করেছিল নাকি? না, তেমন আর কিছু নয়। বললে হবে। কি সুন্দর চেহারা ছিল তোমার, নিশ্চয়ই কোনো রোগে ধরেছে। আর গলার আওয়াজটা কেমন খড়খড়ে লাগছে। ও
ও একটু ঠান্ডা লেগেছে। আর দাদু কোথায় মামা? এই প্রশ্নটা জিজ্ঞেস করায় হঠাৎ মামা চমকে উঠলেন এবং তাড়াতাড়ি বললেন, ভিতরে আছে, তুই এখান থেকে চলে যা। এখান থেকে কোথায় যাব? আর চলে যাবই বা কেন? সেসব কথা তোকে পরে বলবো, তুই এখন এখান থেকে যা দেখি। এখানে দাঁড়াস না, এখান থেকে চলে যা, যা চলে যা। মামার কথা শুনে আমি ভারী অবাক হয়ে গেলাম। এ কি ব্যবহার রে বাবা! আরে এত রাত্রে যাব কোথায়? মামার পেছন থেকে দাদুর গলা শোনা গেল, কে কোথায় যাবে এত রাত্রে? দাদু আমাদের দুজনের সামনে এসে দাঁড়ালো। আমি সবে বলতে যাচ্ছি যে মামা চলে যেতে বলছে, তার আগেই মামা আমার কথা চাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে বলল, দেখো না বাবা, নিখিল এখনই এলো, আবার বলছে এত রাতে ফিরে যাবে। আমি বলছি আজ রাতটা থেকে যা। হ্যাঁ দাদু ভাই, আজ রাতটা তোমাকে থেকে যেতে হবে। মামার উপর ভীষণ রাগ হলো আমার নামে শুধু শুধু মিথ্যে কথা বলার জন্য। আজকে রাতটা থাকবো বলেই তো ভাবছি। ভাবছি না, আজ রাতটা তোমাকে এখানে থাকতেই হবে। এতদিন পরে এলে, দুটো ভালো মন্দ খাবে, থাকো কদিন এখানে, তারপর বাড়ি যাবে। বলছি বাবা, মা আমাদের ঘরদোরের যা অবস্থা, ওকে অন্য কারোর বাড়িতে রেখে আসি। অমনি দাদু চোখ পাকিয়ে বলল, সে কি কথা? আমার নাতি আমার বাড়িতে না থেকে অন্য কারোর বাড়িতে থাকবে? তোমার কি বুদ্ধি শুদ্ধি সব মাথা থেকে বেরিয়ে গেছে? যাও গিয়ে পেছনের ঘরটা পরিষ্কার করো, ওইখানেই থাকবে। আমি এক্ষুনি পরিষ্কার করছি। এই বলে মামা বেরিয়ে গেল। আমি দাদুকে কাছে পেয়ে জিজ্ঞেস করলাম, চারিদিকে এত আগাছা আবর্জনা জমে আছে কেন দাদু? আসলে কি বলো তো দাদু ভাই, আমরা দুই লোকে থাকি, তেমন পরিষ্কার করা হয় না। মামার শরীরে কি কিছু হয়েছে? তোমার শরীরও তো দেখছি ভেঙেছে, মামার শরীরটাও বেশ ভেঙেছে। কলকাতায় নিয়ে গিয়ে না হয় কোনো ডাক্তার। ও কিচ্ছু না, সেসব পরে হবে। তো তুমি এখন এতটা পথ অতিক্রম করে এসেছো, এখন একটু বিশ্রাম নেবে, চলো। এই বলে আমি দাদুর সাথে বাড়ির ভেতরে গেলাম। যে ঘরটায় আমাকে থাকতে দিয়েছে সেই ঘরটাতে আগে মা আর আমি এলে দুজনে থাকতাম। আজ আমি একাই থাকবো সম্ভবত। ঘরের বিছানাপত্র ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে মামা। তবে ঘরটা যে অনেকদিন ব্যবহার হয়নি তা ঘরের উপরের দিকের দেয়াল দেখলেই বোঝা যায়। বড় বড় মাকড়সার জাল, তার মধ্যে অজস্র ধুলো জমে আছে। এতটা পথ হেঁটে আসায় সত্যিই শরীরটা ক্লান্ত হয়ে পড়েছিল। পরিষ্কার ধবধবে বিছানা পেয়ে একটু গড়িয়ে নিলাম। ঘণ্টা দুয়েক পর যখন আমার চোখে হালকা একটা ঘোর ঘোর ভাব এসেছে, তখন দরজা খুলে দাদু ঘরে এলো। দাদু ভাই, রাত তো অনেক হলো, এবার খাওয়া দাওয়াটা করে নেবে, চলো। এতটা পথ এসেছো, শরীরের ওপর দিয়ে ধকল গিয়েছে, খিদে পেয়েছে নিশ্চয়ই। চলো চলো, খাওয়া দাওয়া করে নেবে, চলো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি, তুমি যাও, আমি যাচ্ছি। দাদু ঘর থেকে চলে গেল। বসে বসে শুনতে পেলাম বাইরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। খানিকক্ষণ পরে বাইরের বারান্দায় এসে দেখি দাদু আর মামা দাঁড়িয়ে আছে। ঘরের সামনের বারান্দাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে। তার একপাশে থালা সাজিয়ে খাবারের ব্যবস্থা করেছে। আমি খাবারের সামনে এসে দাঁড়িয়ে বললাম, তোমরা খাবে না? না দাদু ভাই, আমরা এখন খাবো না, তুমি খেয়ে নাও। মামাও খাবে না? না, আমরা পরে খাবো। তখনই আমি খেতে বসে গেলাম। খেতে বসে তো অবাক, এত সব আয়োজন এরা করলো কখন? ভাত, সোনামুখের ডাল, মাছের কালিয়া, খাসির মাংস। বাবা, এত কিছু তোমরা সব করলে কখন? এ তো অনেক রকম পদ। আমরা ঠিক ম্যানেজ করে নিয়েছি, তুমি অত চিন্তা করো না, খাও। খেতে খেতে বুঝলাম প্রত্যেকটা পদই সুস্বাদু। মাছ, মাংস, ডাল সবই স্বাদে গুণে ভরপুর। পরম তৃপ্তি করে খেতে থাকলাম। ভাতের পরিমাণটা দেখে প্রথমে মনে হয়েছিল এত সব খাবো কি করে।
খাবারগুলো এতই সুস্বাদু যে সবই খেয়ে ফেললাম চেটে পুটে। এক থালা ভাত কখন যেন উধাও হয়ে গেল, বুঝতে পারলাম না। এবার গিয়ে হাতটা ধুয়ে শুয়ে পড়ো, অনেকটা পথ অতিক্রম করে এসেছো, শুয়ে পড়ো চাও। আমি উঠে গেলাম, হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘরে একটা হ্যারকিন জ্বলছে। এখন বৃষ্টির তেজটা একটু কমেছে। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, রান্নাগুলো যেই করুক, দাদু হোক বা মামা, সেগুলোর স্বাদ অতুলনীয়। এইসব নানান কথা ভাবছি ট্রেনে আসা থেকে এখানে নেমে। সেই অদ্ভুত চাওয়ালা মামার বলা অদ্ভুত কিছু কথার মানে না বুঝতে পেরে সেগুলো নিয়েই মনের মধ্যে নাড়াচাড়া করে চলেছি। ইতিমধ্যে কখন জানি আমার চোখে ঘুম নেমে এলো। ঘুমিয়ে পড়েছিলাম বোধহয় বেশ কিছুক্ষণ। হঠাৎ ঘুমটা ভাঙল চাপা একটা ঝগড়ার শব্দে। চোখটা খুলে বুঝলাম পাশের ঘরে বুঝি কারা ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া হচ্ছে তা বোঝা যাচ্ছে না। খুব চাপা স্বরে ফিসফিসিয়ে কথা হয়ে চলেছে একে অপরের মধ্যে। উঠে বসলাম। কি নিয়ে ঝামেলা হচ্ছে সেটা শোনার ইচ্ছে দমন করতে পারলাম না। বিছানা দিয়ে উঠে গিয়ে আস্তে করে দরজা খুলে পাশের ঘরে দেখলাম আলো জ্বলছে। তার দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজাটা ফাঁকা হয়েছিল। সেই ফাঁক দিয়ে যে দৃশ্য দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইল। দেখলাম দাদু আর মামা দুজনেই চাপা স্বরে ঝগড়া করছে। এখন তাদের আর মানুষ বলা চলে না। তাদের মুখের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত দাগ। তারা পরিণত হয়েছে এক বিভৎস আদিম মূর্তিতে। তাদের চোখের মণি দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে। সে দৃশ্য দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বুকের কাছে হৃৎপিণ্ডটা ধড়াস ধড়াস করে লাফাতে লাগলো। হঠাৎ এই দৃশ্য দেখায় আমার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এসেছিল। সেটাকে কোনো মতে অনেক কষ্টে চেপে ফেললাম। বাবা, তোমার নাতি হয়, ওকে ছেড়ে দাও। আমি বলছি ওকে ছেড়ে দাও। নাতি হয় তো কি হয়েছে? অমন সুস্বাদু কচি নরম মাংস কতদিন খাইনি। আজ রাতটা থাক, ওকে কাল খাবো। না বাবা, তা হতে পারে না। ওকে আমরা ছোট থেকে মানুষ করেছি, বড় হতে দেখেছি। তুমি ভুলে যাচ্ছ হাজার হোক ও আমাদের আপনজন। এখন আমাদের কাছে কেউই আপন নয়, আর কেউই পর নয়। তুই বেশি মাতব্বরি করিস না। আমি যা করছি আমাকে করতে দে। বেশি বাড়াবাড়ি করলে তোর ভাগ্যেও দুঃখ আছে। কিন্তু কিন্তু এ হয় না। ওকে আমি ছোট থেকে নিয়ে ঘুরেছি। আমি কিছুতেই এ দৃশ্য দেখতে পারবো না। তুমি এটা করবে না বাবা। আমি তোমার জন্য অন্য কিছু ব্যবস্থা করে দেব। অন্য কিছুতে হবে না, ওকেই আমার চাই। তুই এখন এখান থেকে যা। একই বিপদের মধ্যে আমি এসে পড়েছি। হে ঈশ্বর, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। একই অবস্থা এদের। এরা এরা এরকম করে কথা বলছে কেন? আমি কিছুই বুঝতে পারলাম না। ধীর শব্দে পা টিপে টিপে আবার ঘরে ফিরে এলাম। ভিতরে এসে দরজা বন্ধ করে ছিটকিনি দিয়ে দিলাম। তারপর বিছানায় বসে ভয়ে কাঁপতে লাগলাম। এবার আমি এদের হাত থেকে পালিয়ে বাঁচবো কি করে? মামা আমার ভালো চায়, কিন্তু তারও এ অবস্থা হলো কি করে? দাদু তো আমাকে মেরে খেতে চায়। হঠাৎ দেখলাম ঘরের মধ্যে একটা মূর্তি ধীরে ধীরে আবছা হয়ে ফুটে উঠতে লাগলো। এ দৃশ্য দেখে ভয়ে আমি কাঁটা হয়ে গেলাম। এসব কি দেখছি আমি? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। মামা ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। তখন তার রূপ শান্ত। তুই জেগে আছিস? ভালোই হয়েছে। তোকে একটা কথা বলতে এলাম। এই কথাটা তোকে শুনতেই হবে। তুই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা। এখন না গেলে আর কোনোদিন সে সুযোগটি পাবি না। মামা, তোমাদের এই অবস্থা হলো কি করে? আমি সব দেখেছি, সব শুনেছি। দাদু আমাকে মেরে ফেলতে চায়। আমাকে সব খুলে বলো। বেশি সময় নেই আমাদের হাতে। যতটা সম্ভব তোকে বলছি। এ গাঁয়ে আমাদের জীবন বেশ ভালোই কাটছিল। আজ থেকে বছর দুয়েক আগে হঠাৎ গাঁয়ে কলেরা শুরু হয় এবং সেই কলেরা রোগে পুরো গ্রাম উজাড় হয়ে যায়। আমরাও কলেরায় ভুগে মারা যাই। তখন থেকে আমি আর তোর দাদু প্রেত হয়ে এ বাড়িতে ঘুরে বেড়াই। এ গ্রামের সব লোকই মরে ভূত হয়ে ঘুরে বেড়ায় রাত হলে।
তুই যদি দিনের বেলায় আসতিস তাহলে আমাদেরকে দেখতে পেতিস না। সন্ধ্যের পর থেকেই আমাদের মতো অপদেবতাদের আনাগোনা শুরু হয় এই গ্রামে। এখন তুই আর দেরি করিস না, তুই পালা। আর বেশি দেরি হলে আমি তোকে বাঁচাতে পারবো না। এখনই চলে যা। আমি তখনই বিছানা থেকে উঠে দাঁড়ালাম, বললাম, হ্যাঁ, কোন দিক দিয়ে পালাবো? বাবা বাড়ির পিছন দিকে গিয়েছে, তুই সামন দিক দিয়ে যা। রাস্তায় কারোর সাথে কথা বলবি না, কারোর কোনো কথায় সাড়া দিবি না। আমি তোর সঙ্গে আছি, তোর কিচ্ছু হবে না। আমি পা টিপে টিপে সব ঘর পেরিয়ে বাড়ির বাইরে বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দা থেকে উঠানে নেমে চলে আসতে যাব, হঠাৎ একটা খচমচ শব্দ শুনে ঘরের খড়ে ঢাকা চালের দিকে নজর পড়ল। একটা দৃশ্য দেখে আমার শরীর কাঁটা দিয়ে উঠল। দেখলাম ঘরের চালের উপর দাদু বিকৃত দেহে বসে পা দোলাচ্ছে। তার হাতে একটা ছাগলের কাটা মুন্ডু। সে মুন্ডু থেকে দাদু এক নিঃশ্বাসে রক্ত পান করছে। আমি দাঁড়িয়ে সব লক্ষ্য করছি। হঠাৎ একটা কথা আমার কানে বেজে উঠল। কে যেন বলল, দাঁড়াসনি ভাগ্নে, পালা পালা। অমনি আমি ছুটতে শুরু করলাম। তখন পেছন থেকে ভেসে এলো একটা কর্কশ কণ্ঠস্বর, দাদু ভাই, কোথায় যাচ্ছ? দাদু ভাই, আমাদের আতিথিয়তার আর 2 দিন কাটিয়ে যাও। আমাদের আতিথিয়তায় আর 2 দিন কাটিয়ে যাও। চলে যেও না দাদু ভাই, চলে যেও না। সমস্ত কথাকে উপেক্ষা করে মনের সমস্ত শক্তিকে সঞ্চয় করে দৌড়তে থাকলাম। পথ যেন আর শেষ হয় না। গাছপালা, ধানক্ষেত সমস্ত কিছুকে পেছনে ফেলে দৌড়াচ্ছি। অনেকক্ষণ দৌড়ানোর পর যখন আমার প্রাণ প্রায় বেরিয়ে আসছে, তখন সামনের দিকে টিমটিম করে আলো দেখতে পেলাম। সম্ভবত সেই দোকান ঘরটা যেখানে আমি চা খেতে এসেছিলাম, তার কাছাকাছি এসে আমি একটা আর্তনাদ করে মাটিতে পড়ে গেলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরদিন যখন আমার ঘুম ভাঙল, তখন আমি শুয়ে আছি একটা অচেনা ঘরের বিছানায়। একটা দুঃস্বপ্নের মতন ঘুম ভেঙে রুদ্ধশ্বাসে উঠে বসলাম বিছানার উপর। সামনে বসে আছে আগের দিনের সেই চাওয়ালা। আমাকে উদ্বিগ্ন হতে দেখে বললেন, ব্যস্ত হও না বাবা, তুমি এখন নিরাপদে আছো। আর কোনো চিন্তা নেই। বড় বিপদ হয়েছিল তোমার, বেঁচে গেছো, খুব বাঁচা বেঁচে গেছো। এবার কাল রাত্রিরে ঘটে যাওয়া সমস্ত ব্যাপারটা আমাকে খুলে বলো দেখি। আমি মনে মনে খুবই মুষড়ে পড়েছিলাম, কিন্তু আমার শরীর ভেঙে পড়েনি। তাই পুরো ঘটনাটা তাকে আমি গুছিয়ে বললাম। সমস্ত কিছু শুনে তিনি গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, আমি আগেই জানতাম তোমার এরকম কিছু একটা হবে, কিন্তু তুমি নতুন লোক, আমার কথা বিশ্বাস করবেই বা কেন? আর তুমি যদি কোথাও যেতে চাও, আমি তো আর তোমাকে বাধা দিতে পারি না। তাও আমি বাধা দিতাম, কিন্তু তুমি যখন বললে তুমি মধুপুরে যাবে, আমি ভাবলাম বোধহয় তুমি মানুষ নও, তুমি ভূত। কারণ মধুপুর গাঁয়ে কোনো জীবিত মানুষ যায় না। জায়গাটির নাম যে মধুপুর ছিল, বা মধুপুর বলে একটা গাঁ ছিল, সেটাই লোকে ভুলে গেছে। সবাই বলে ভূতের গাঁ। সেখানে নাকি দিনে মানেও অনেক ভূত দেখা যায়। আমাদের এসব অঞ্চলে কলেরার প্রভাব বড় ভয়ঙ্কর। সেই প্রভাবই পড়েছিল ওই মধুপুরের উপর। একটা লোকও বাঁচেনি, এমনকি যারা পালিয়েছিল শুনেছি তাদেরও কেউ রক্ষা পায়নি। তোমাকে একটা কথা বলি, দাদু আর মামার নামে গয়ায় পিণ্ডি দেওয়ার ব্যবস্থা করো। কতদিন আর ওই ঘরে ওদের আত্মা বন্দী হয়ে থাকবে? ওরা মুক্তি পাক, শান্তি পাক, সবার মঙ্গল হোক। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।